আসসালামু আলাইকুম। দর্শক, কথা বলছিলাম শরীফ ওসমান হাদিকে নিয়ে। এর আগেও আমি শরীফ ওসমান হাদিকে নিয়ে একটি ভিডিও করেছিলাম। সেখানে আপনাদের সাথে খোলামেলা যে সম্ভাব্য যে সব সমস্যাগুলোর জন্য হাদি আজকের যে মৃত্যু, সেটা কিভাবে সংগঠিত হয়েছিল এবং আহ, কারা কারা এর পিছনে মদতদাতা কিংবা হাদির বক্তব্য অনুযায়ী কিভাবে সেগুলো প্রতিফলন ঘটেছে, সেটাই আমরা বিশ্লেষণ করে তুলে ধরতে চেয়েছিলাম আমি। তো আজকেও শরীফ ওসমান হাদিকে নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসলাম, যেহেতু সাম্প্রতিক সময়ে তার মৃত্যুকে ঘিরে বাংলাদেশে যে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হলো, সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলা। আমরা সবাই জানি যে শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল উন্নত চিকিৎসার জন্য, এবং সেখানে তার চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়। এবং এই মৃত্যুকে ঘিরে বাংলাদেশে যে ন্যক্কারজনক ঘটনা বারবারই যেগুলা গত 16 মাস ধরে যেগুলা হয়ে আসছে, সেগুলাই প্রতিফলন ঘটল শরীফাদের মৃত্যুকে ঘিরে। তো এই যে এসব ঘটনা এবং এটা সরকারের দায়, সরকারের দায়িত্ব কি ছিল, এবং বিগত বছরগুলোতে অর্থাৎ গত 54 বছরের যে আপনার শাসন কার্যের যে ইতিহাস, সেইগুলোর সাথে এই ডক্টর ইউনূসের যে 17 মাসের যে আপনার শাসন কার্য, সেগুলা তফাৎটা কোথায়, সেগুলো আসলে আমাদের মধ্যে কোনো রকম প্রভাব ফেলে কিনা, কোনো প্রশ্ন জাগে কিনা আপনার আমার মাঝে, সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে আসছি। যেহেতু আপনার শরীফ ওসমান হাদিকে আপনার সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল, এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক মানে এই ধরনের রোগীকে সর্বোচ্চ প্রাথমিক চিকিৎসা দিয়েই তারপর সেখানে তার কার্যক্রম পরিচালনা করেছিল ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল হসপিটালের কর্তৃপক্ষ, যারা ডাক্তাররা তাকে অপারেশন করেছেন এবং তার সুস্থতার জন্য কাজ করেছেন, তাদের যে ভাষ্য ছিল সেই ভাষ্য অনুযায়ী দেখা যায় যে শরীফ ওসমান হাদি সর্বোচ্চ সংকটাপন্ন যেটা, সেটার মুখোমুখি ছিলেন তিনি। এবং সেই মুখোমুখি থেকে সচরাচর কেউ ফিরে আসে কিনা, এবং পৃথিবীর ইতিহাসে যদি 100 জনের কোনো ঘটনা থাকে, সেখানে আপনার 0.001%ও ফিরে আসার সম্ভাবনা দেখেননি ডাক্তাররা। সেই জায়গায় শরীফ ওসমান হাদি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন হওয়ার পরেও তার জ্ঞান ছিল, এবং সেই সেই জায়গায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চলার পরও তার জ্ঞান ছিল, এবং সেই জ্ঞানের উপরেই তাকে আরও উন্নত চিকিৎসার জন্য তার পারিবারিক সম্মতিক্রমে তাকে এভার কেয়ার হসপিটালে ট্রান্সফার করা হলো। এভার কেয়ার হসপিটালে চিকিৎসা চলমান থাকার পরেও সেখানে যে ডাক্তারদের যে বোর্ড বসেছিল, সেই বোর্ডের মাধ্যমে যে ডাক্তাররা সাংবাদিকদের মাধ্যমে যা জানিয়েছেন, তার জীবন এতটাই সংকটাপন্ন ছিল যে তাকে উন্নত চিকিৎসার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সে করে যে বিদেশে নেওয়া হবে, সেটারও কোনো ব্যবস্থা ছিল না। তারপরেও অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়ে উন্নত চিকিৎসার জন্য বিশ্বের যে কোনো প্রান্তে নেওয়ার চেষ্টা করলো। কিন্তু প্রশ্ন হলো যে যখন শরীফ ওসমান হাদি তার জীবনের আশঙ্কার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন চ্যানেলে, টক শোর মাধ্যমে দেশবাসীকে অবহিত করেছিল, তখন কি সরকার শুনতে পায়নি? তাহলে যদি এই যে এই
শরীফ ওসমান হাদির যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো থেকে কেন সরকার তার উপর ব্যবস্থা নেয়নি? যদি শুনতে পেত তাহলে তাহলে সরকার কেন তার উপর যে আক্রমণের যে একটা আশঙ্কা প্রকাশ করেছিল সেখান থেকে কেন শরীফ ওসমান হাদির নিরাপত্তার ব্যবস্থা, নিরাপত্তা বলয় তৈরি করেনি? কেন আপনার বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, যে গোয়েন্দা এজেন্সিগুলো আছে, আপনার ডিজিএফআই থেকে ধরে এনএসআই, ডিবি, এই ধরনের যে তদন্ত সংস্থাগুলো আছে, সেই তদন্ত সংস্থাগুলো আপনার কেন সেটা পারেনি? না পারার ফলে আপনার শরীফ ওসমান হাদির আশঙ্কা অনুযায়ী দেখা গেল যে সে আক্রমণের শিকার হলো এবং আজকে তার দায়িত্ব নিল সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার, যেখানে বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং এভার কেয়ার হসপিটালের চিকিৎসকগণ আপনার তাকে নিয়ে আশঙ্কাই করা হচ্ছিল যে এই ধরনের রোগী সাধারণত ফিরে আসে না। সেখানে কি প্রেক্ষাপট তৈরি করার জন্য এই অন্তর্বর্তী সরকার তাকে সিঙ্গাপুর পাঠালো। দর্শক, আমরা যদি একটু পিছন ফিরে তাকাই তাহলে দেখা যাবে যে এই অন্তর্বর্তী সরকার যখন আপনার তার নিরাপত্তার দায়িত্ব নেয়নি, নিরাপত্তার দায়িত্ব তো সারা বাংলাদেশের এখন যে 18 কোটি মানুষ, তাদের কারোরই নিরাপত্তা নেই। গত 17 মাসের যে পরিমাণ হত্যা, যে পরিমাণ ধ্বংস কার্যক্রম, যে পরিমাণ অগ্নিসংযোগ এবং যে পরিমাণ লুটতরাজ, চাঁদাবাজি হয়েছে, সেগুলো যদি আপনার ঠেকানো যেত, সেইগুলোর জন্য যদি আপনার পদক্ষেপ নিত, সেইগুলোর জন্য যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি সেভাবে তৈরি করা হতো, তাহলে আজকে হয়তো শরীফ ওসমান হাদির উপর এরকম হামলা হতো না। আমরা গত 54 বছরের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যেসব আন্দোলন সংগ্রাম দেখেছি, সেই আন্দোলন সংগ্রামের যে রাজত্বকাল এবং বর্তমান ইউনূস সরকারের যে রাজত্বকাল, সেটা যদি আমরা তুলনামূলক আপনার দেখি, তাহলে দেখা যাবে যে এই যে শান্তিতে নোবেলপ্রাপ্ত একজন ব্যক্তি হয়েও দেশের শাসন কার্য তার উপর যাওয়ার পরেও তিনি বাংলাদেশের মানুষের কোনো শান্তির নিরাপত্তা বলয় তৈরি করতে পারেনি। যেখানে আপনার ডক্টর ইউনূস নিজেরই তার নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, সেখানে 18 কোটি মানুষের নিরাপত্তা সে দিবে কীভাবে? আমরা যদি পিছন দিকে একটু তাকাই, আমরা 90-এর গণঅভ্যুত্থান দেখেছি, যখন স্বৈরাচার এরশাদ আমলের যে আপনার 9 বছরের শাসনকাল ছিল, সেই শাসনকালের যে তখন আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য যে সহযোগী রাজনৈতিক সংগঠনগুলো ছিল, সেই সংগঠনগুলো আপনার যে এরশাদের শাসনকালের যে ব্যবস্থা বলয় থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম বলয় তৈরি করেছিল, সেখানে আপনার নূর হোসেন শহীদ হয়েছিল, সেখানে আরও 2-1 জন শহীদ হয়েছিল। কিন্তু এই 2-3 জনের শহীদের পরেই এরশাদের পতন হয়েছিল। সেখানেও আমরা দেখেছি যে পরবর্তী সময়ে গণতন্ত্র ফিরে এসেছিল, তারপরে গণতন্ত্র একটা জায়গায় আবার হুঁচট খায়। সেই হুঁচট খাওয়ার পরেই আপনার আরও একটা অন্তর্বর্তী সরকার আসে, সেটা হচ্ছে ফখরুদ্দিনের সরকার। সেখানে আমরা যদি একটু দেখি যে 2007 সালে যে ফখরুদ্দিনের সরকার এসেছিল, সেই সরকারের সময় যে মানুষের একটা নিরাপত্তার যে আত্মবিশ্বাস ছিল, সেই আত্মবিশ্বাস আগামী বাংলাদেশের ভবিষ্যৎ এবং বিগত সরকার গণতান্ত্রিক সরকার আসার পরেও যে আপনার ডক্টর ফখরুদ্দিন সরকারের আমলের যে নিরাপত্তা ব্যবস্থা হয়েছিল, সেটা আপনার একটা প্রশ্নই থেকে যায়। বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আসার পরেও এবং বিগত 16 বছরে শেখ হাসিনার শাসন কার্য আমলের চেয়েও আপনার সবচেয়ে নিরাপত্তা বলয়ের যে আপনার শাসনকাল ছিল, সেটা হচ্ছে ফখরুদ্দিনের শাসনকাল। কিন্তু আজকে দেখা গেছে যে
ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েও একটা দেশের শাসনভার তার হাতে যাওয়ার পরেও আজকে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে অশান্তির আগুন এবং মাঠে নদী নালায় খাল বিলে মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তো আসছি আপনার, যেহেতু আপনার শরীফ ওসমান হাদির যে মৃত্যু এবং তাকে যে আপনার সিঙ্গাপুরে পাঠানো হলো, সেই সিঙ্গাপুরে পাঠানো ছিল একটা এই সরকারের আরেকটা নতুন নাটক। বাংলাদেশের যেখানে এখন বিগত সরকারের আমলে যে দুর্নীতির কথা বলা হয়, সেই দুর্নীতির যে চিত্র, সেই চিত্র যদি সঠিক হয়ে থাকে তাহলে বর্তমান বাংলাদেশের যে চিত্র, যে অর্থ পাচার, যে লুটপাট, যে দুর্নীতি এবং যে হত্যা এবং যে লুটতরাজ অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সেগুলো আপনার বিগত 16 বছরের শাসনকালকেও হার মানিয়ে। ওসমান হাদির যে নিরাপত্তার যে সংখ্যা, 18 কোটি মানুষের যে নিরাপত্তা, সেই রকম নিরাপত্তাই কিন্তু শরীফ ওসমান হাদির জীবনে ছিল, যার ফলে আজকে শরীফ ওসমান হাদির মৃত্যু হয়েছে। বলছিলাম যে উন্নত চিকিৎসার জন্য যে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলো, সেটা এই সরকারেরই আরেকটা লোক দেখানো একটা ইয়া ছিল, যাতে মানুষ আরেকটা বিপ্লব, আরেকটা ধ্বংসকার্য চালাতে পারে। সেই জন্যই কিন্তু তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও সেখানে তার চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয় এবং এই মৃত্যুকে ঘিরে সারা বাংলাদেশে যে হত্যা, ধ্বংস, অগ্নিসংযোগের ঘটনা আবার বিশ্ববাসী দেখলো, তা বিশ্বকে হতবাক করে দেয়। আপনারা জানেন যে বাংলাদেশের দুটি জাতীয় দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার, যে তাদের যে প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ে কীভাবে শরীফ ওসমান হাদির অনুসারীরা কিংবা কোনো ষড়যন্ত্রকারীরা, বলা হয়ে থাকে যে এর পিছনেও শরীফ ওসমান হাদির সমর্থকের চেয়েও এর পিছনে যে মৌলবাদী তৌহিদি জনতার ব্যানারে যারা এখন বহুদিন ধরে ভারত আগ্রাসনের যে তুলোধুনো করে আসছিল প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার পত্রিকার যে কার্যক্রম, সেটারই একটা সুযোগ গ্রহণ করলো শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে। আজকে ঢাকা প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার যে ভবনগুলো ধ্বংস হলো এবং সেই ধ্বংসের যে কার্যক্রম, সেটার নিরাপত্তার জন্য ন্যূনতম ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ হয়তো একজন শরীফ ওসমান হাদিকে মৃত্যুর পর টনক নড়ে যে শরীফ ওসমান হাদির জীবন কতটা মূল্যবান ছিল, কিন্তু এই শরীফ ওসমান হাদি জীবিত থাকতেই তার জীবনের আশঙ্কার কথা যখন বারবার টনক নাড়িয়েছিল, তখন এই সরকার কোনো টনক নড়েনি। তাই আজকের যে ধ্বংসযজ্ঞ, আজকের যে বাংলাদেশ, সেটা সেই বাংলাদেশের ইতিহাস আগামী কয়েকশো বছর ধরে মনে রাখবে। এবং এই ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার এটাই চেয়েছিল যে তাদের কয়েকশো বছর এবং কয়েক হাজার বছর যেন তাদেরকে মনে রাখে, এরকম শাসন ব্যবস্থাই তারা প্রণয়ন করবে। ঠিক তারা সেই কাজটি করে যাচ্ছে। মানুষের ন্যূনতম নিরাপত্তা নেই, মানুষের বেঁচে থাকার কোনো গ্যারান্টি নেই। সেই জায়গা থেকে যে আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে কখন বের হয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্নের পথে হাঁটবে এবং যে বাংলাদেশ গত 16 বছরে নির্মিত হয়েছিল, সেই বাংলাদেশ কত শত বছর পিছিয়ে গেল, সেটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমরা চাই কোনো হাদি, কোনো মানুষ, কোনো বাংলাদেশি একজন নাগরিকও যেন তার নিরাপত্তার শঙ্কার কারণে যেন আর আত্মাহুতি দিতে না হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।